প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, আজকে বৈশ্বিকভাবে ব্যাংকের যে ধরন কিংবা ব্যাংকের যে কার্যক্রমগুলো আমরা দেখছি বাংলাদেশ সহ, সেটি একদিনে আসেনি। সেটি একজন গ্রাহক হিসাবে, সম্মানিত একজন গ্রাহক হিসাবে সেটি যেরকম আপনার উপলব্ধিতে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে এই শাখা ব্যাংকিং থেকে আজকে যে ব্যাংকের কথা আমরা বলছি বা যে ধরনের ব্যাংকের কথা ব্যাংকের উদ্যোক্তা কিংবা প্রতিটি দেশের যে কেন্দ্রীয় ব্যাংক যা বলছে, এই জায়গাতে বিবর্তনের মধ্যে দিয়ে কি শিক্ষা তৈরি হয়েছে, কি অগ্রগতি তৈরি হয়েছে এবং নতুন যে ধারায় কিংবা ধরনে আমরা আসা সম্ভব হয়েছে বা উপনীত হয়েছি, সেখানে আসলে চ্যালেঞ্জগুলো কি আছে এবং সেই চ্যালেঞ্জগুলো সমাধানের উপায়গুলো কি, এবং তার বাস্তবতায় বাংলাদেশে এখন যে ডিজিটাল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের প্রসঙ্গ যে বলা হচ্ছে, সেই ব্যাংকিং প্রক্রিয়ার সাথে একজন গ্রাহকের অধিকার, তার সুযোগ সুবিধার যে প্রসঙ্গ কতটা সম্পর্কিত, ব্যাংকগুলো কতটা পেশাদারিত্বমূলক দৃষ্টিভঙ্গি এবং পেশাদারিত্বমূলক মনোভাব নিয়ে সেইগুলো পূরণ করছে, গ্রাহকের পর্যায় থেকে যে ধরনের অভিযোগগুলো তৈরি হচ্ছে সেটি কিভাবে নিষ্পত্তি হচ্ছে, এবং সামনের দিনে যে ব্যাংকিং প্রক্রিয়ার বা ধরনের যে অগ্রগতির কথা এখন থেকেই বরেণ্য ব্যাংকার যারা আছেন, যারা দীর্ঘ কর্মজীবন এই ব্যাংকের সাথে অতিবাহিত করেছেন, তাদের নানা অভিজ্ঞতা রয়েছে, উপলব্ধি রয়েছে, তাদের প্রেক্ষাপটকে সামনে রেখেই আজকের অনুষ্ঠানের আলোচনাটি করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যাংকিং ব্যবস্থার বিবর্তন, অগ্রগতি ও চ্যালেঞ্জ। এই বিষয়ে আলোচনা করার জন্য একজন বরেণ্য ব্যাংকারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন জয়তুন বিজনেস সলিউশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আরফান আলী। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে আমরা একটু ছোট্ট করে জেনে নিতে চাই, এরপরে আরও অনেকগুলো প্রশ্ন আছে, যে ব্যাংকিং ব্যবস্থার যে বিবর্তনের জায়গাটি, একটা সময় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য শাখায় যেতে হতো, কোনো ব্রাঞ্চে যেতে হতো, সেখান থেকে এখন ডিজিটাল বা অনলাইন ব্যাংকিংয়ের কথা আমরা বলছি। এই বিবর্তনের মধ্যে দিয়ে আসলে কি শিক্ষা তৈরি হলো, আপনারা গ্রাহককে কি বোঝাতে পারলেন? এই 2000 সাল পর্যন্ত বাংলাদেশেও ব্যাংকিং ব্যবস্থা ছিল অনেকটা ম্যানুয়াল, যেখানে রেজিস্টার ছিল, হাতে লিখে ব্যালেন্স তৈরি করতো, ব্যালেন্সগুলো কাস্টমারের স্টেটমেন্ট তৈরি করতো। সেটা কিছু ব্যাংক যারা প্রাইভেট ব্যাংক ছিল, যারা আধুনিক ছিল, তারা কিছুটা ট্রানজেকশন, বিদেশি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক ট্রানজেকশনগুলো রেকর্ড করতো শুধুমাত্র ডিজিটালি। অ্যাকাউন্টিংটা ছিল ডিজিটাল। তো কালের বিবর্তনে অন্যান্য সেবাও কিন্তু এখন ডিজিটালি পাচ্ছে। জি, বিশেষ করে অ্যাকাউন্ট ওপেনিংয়ের যেটা একটা ব্যাংকের সাথে সম্পর্ক সৃষ্টি করে, ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্ট ওপেনিংটা। তো অ্যাকাউন্ট ওপেনিংটা এখন ইকেওয়াইসি এবং ফেসিয়াল রিকগনিশন দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা যায়, এনআইডি ভেরিফিকেশন অনলাইনে করে। এটা একটা বড় রকমের অগ্রগতি এবং এটার মাধ্যমে যে ব্যাংকের সাথে গ্রাহকের যে সম্পর্ক সৃষ্টির যেই সহজতর একটা রূপ, সেটা আমরা দেখতে পাই। পরবর্তীতে এটার সাথে আসছে ব্যাংকিং অ্যাপ, যেটা কাস্টমার সহজেই এই অ্যাপ ব্যবহার করে তার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারছে, ট্রান্সফার করতে পারছে, ইনস্ট্রাকশন দিতে পারছে প্রয়োজনীয়। ব্যাংকিংয়ের কাস্টমারের যে এক্সপিরিয়েন্স, সেটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। তবে ব্যাংকগুলোর যে পরিমাণ আগে আসার দরকার ছিল, এই যখন আমরা ডিজিটাল ব্যাংকের কথাটা বলি, যখন আমরা বলি যে কাস্টমার সেবার মানটা আরও বৃদ্ধি, তখন এটা তো ব্যাংকগুলোকে আরও অনেক দূর যেতে হবে। মানে সেটি প্রত্যাশার সাথে যে ব্যাংক যতটুকু পারফরমেন্স করার কথা ছিল, যেটা আপনি বললেন, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না কেন? ঘাটতির জায়গাগুলো থেকে যাচ্ছে কোথায়? ডিজিটাল যে স্পেসে ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, ওটার জন্য কিন্তু খুব ব্যয় ব্যাংকগুলো করতে চায় না। এটা ভেরি ফিউ, একেবারে সবাই করে না তা না। ইনভেস্টমেন্টটা লং টার্ম, এটা থেকে খুব সহজেই খুব তাড়াতাড়ি যে কোনো রিটার্ন পাওয়া যাবে তা না। এই কারণে ব্যাংকগুলোর একটু আছে, স্লথ আছে, এটার মধ্যে ধীরগতির একটা সিগন্যাল আছে। এছাড়াও যেটা আছে যে এই যে জার্নির এক্সপিরিয়েন্সটাকে কাস্টমারের কাছে নিয়ে যাওয়া, নেক্সট এই জায়গার জন্য যেটুকু প্রস্তুতি, এটা অনেক ব্যাংকারের মধ্যেও নাই। কারণ তারা যেই জিনিসটা যে ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে আসছে, সেই ওরিয়েন্টেশনে তো ডিজিটাল স্পেসের জায়গা কম। সুতরাং সেখানে ওই ওরিয়েন্টেশন না থাকার কারণে অনেকে এটা রপ্ত করতে পারছেন না। তবে আসার কথা হচ্ছে যে আমাদের যে নতুন জেনারেশন যারা আছে, তারা কিন্তু যাদের ব্যাংকিং ক্যারিয়ার শুরুই হয়েছে
এই ডিজিটাল রেকর্ড কিপিং, ডিজিটাল অ্যাপ ব্যবহার করে এবং কাস্টমারকে সেবা দিয়ে এবং অ্যাকাউন্টিং এটসেট্রা অনলাইনের সব কিছু পেয়ে তারা একটু বেটার করবে এবং তারা চিন্তাও করছে ওইভাবে। সময়ের কারণেই তারা ভালো করবে সবার। এবং এই জায়গাতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলফান স্যার আপনি বলছিলেন যে আসলে গ্রাহককে প্রস্তুত করার যে প্রসঙ্গ, গ্রাহকের তো প্রস্তুত করাটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংকগুলো সেটি আপনি চমৎকার করে বলছিলেন যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা কেমন হবে, এই প্রোডাক্টগুলো তাকে জানানো, ব্যাংকিং প্রোডাক্টগুলো, সেটা কি আমরা যথাযথভাবে জানাতে পারছি? এই জায়গায় এটা ধরেন ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি এই দুটো একসাথে হলে পরে ডিজিটাল ব্যাংকিংটা ফ্লারিশ করবে। জেনারেল লিটারেসির কথা ধরি, তাতেও কিন্তু আমাদের একটু পিছিয়ে আছি। এটা বলতে তো আর বাধা নেই, যে বাস্তবতা যে যাদের বয়স 60-70 হয়ে গেছেন তারা হয়তোবা অতটা, অনেকেই গ্রাম এলাকার লোকজন অনেকে লিটারেসিতে হয়তো পিছিয়ে গেছেন, কিন্তু যেই মোবাইল ব্যবহারের কারণে অনেকে ডিজিটাল লিটারেসিটা কিন্তু কিছুটা হলেও পেয়েছে, যে হাউ টু ইউজ এ মোবাইল ফোন এবং নাম্বারটা রিড করতে পারে এটুকু। এখন ফাইন্যান্সিয়াল লিটারেসিটা এটার সাথে যুক্ত করতে হবে, যেটা একটা বড় কাজ হচ্ছে এই ব্যাংকারদের, যে এইখানেই ব্রাঞ্চ থাকুক, যেখানে শাখা থাকুক, এজেন্ট ব্যাংকিং থাকুক অথবা অন্য কোনো অপারেশন থাকুক, সেখানে কিন্তু টাইম টু টাইম এই ধরনের ক্যাম্পেইন করা উচিত। এখানে সেন্ট্রাল ব্যাংক একটা ভূমিকা নিয়েছে। সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা লিড ব্যাংক দিয়ে ওই অন্যান্য ব্যাংক যে শাখা ওখানে অপারেশনে আছে তাদেরকে দিয়ে একটা প্রোগ্রাম করাচ্ছে, যেখানে ফিনান্সিয়াল লিটারেসি, আর্থিক সাক্ষরতা, এটা নিয়ে সেমিনার, আলোচনা এবং বিভিন্ন র্যালি হচ্ছে। আরফান আলী স্যার, এখানে একটি প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটা আপনি যেমনটি বলছিলেন যে গ্রাহকের যে অধিকার কিংবা তার সুযোগ সুবিধার যে প্রসঙ্গ, সেটি আমরা যদি বৈশ্বিকভাবে, সেই অভিজ্ঞতা আপনার আছে, বিভিন্ন দেশে আপনি এই ব্যাংকিং সেক্টরগুলো নিয়ে যে সেমিনার কিংবা কনফারেন্সগুলো হচ্ছে সেখানে পেপার প্রেজেন্ট করেছেন, আলোচনা করেছেন, তো তারা যেভাবে এগোতে পেরেছে, যেভাবে একজন গ্রাহকের অধিকার সুযোগ সুবিধার প্রশ্নে যেভাবে মডেল বা একটা কাঠামো তৈরি করতে পেরেছে, আমাদের কি অবস্থা, অর্থাৎ বাংলাদেশের কি অবস্থা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি সম্মানিত আলোচকের সাথে, যে ব্যাংকিং ব্যবস্থার বিবর্তন, অগ্রগতি ও চ্যালেঞ্জ। আরফান আলী স্যার, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, গ্রাহকের অধিকার, তার সুযোগ সুবিধার প্রশ্নে বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের ব্যাংকগুলো কতটুকু এগোতে পারলো? একজন গ্রাহক হিসেবে সবসময় যেটা হয় যে ব্যাংকের যে সাইজ, ব্যাংকের যেই ভলিউম এবং ব্যাংকের যে ক্ষমতা, সেই তুলনায় একজন গ্রাহক কিন্তু খুবই সামান্য। তো সেই কারণেই যে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে গ্রাহকের প্রোটেকশন এবং সেবাকে এনশিওর করা, এটার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করে সেন্ট্রাল ব্যাংক এবং তাদের যেই রেগুলেটরি বডি, যার ফলে একটা ব্যক্তি যাতে করে তার যেমন ডেটা প্রোটেকশনের ব্যাপার আছে, ব্যাংকিং সেবা পাওয়ার অধিকার আছে এবং যে কোনো বিষয়ে তার জানার অধিকার আছে, তথ্য, ব্যাংকিং তথ্য। তা আমাদের দেশে যেটা কিছুটা এগিয়ে আসলেও অনেক সময় এই গ্রাহকরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন, যে তাদের ইনফরমেশন ফ্লোটা হয়তো সব সময় হয় না অথবা ভেরি কস্টলি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিটা বিষয়েই তাদেরকে পে করতে হয়, যে সাধারণ গ্রাহকরা থেকে বিব্রত বোধ করেন। তো সেখানে বাইরে যেমন এই ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, যে ওনাদের ওখানে একজন গ্রাহককে একজন কর্পোরেট ব্যাংকারের থেকে বেশি, একজন ইন্ডিভিজুয়াল গ্রাহককে কর্পোরেট ব্যাংকারের থেকে বেশি সম্মানের সাথে সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশেও এটার একটা ভালো ওরিয়েন্টেশন আমাদের। সেক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো মডেল বা ফ্রেমের পথে হাঁটতে পারে? ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে বাইরে, আবার আছে যেমন ইউরোপে আছে যেমন PSD3, যে আপনি সার্কুলার, ওটা দিয়ে আপনি কতটুকু ডেটা এক্সচেঞ্জ করতে পারবেন, কাস্টমার ইনফরমেশন, কাস্টমার কনসেন্ট বেস ইনফরমেশন এক্সচেঞ্জ উইথ থার্ড পার্টিস। তো এইটা থাকলে পরে কাস্টমার এম্পাওয়ার্ড ফিল করে যে তার আপনার ওনারশিপ অফ অ্যাকাউন্ট আপনার, সুতরাং আপনি চাইলে এই অ্যাকাউন্টের তথ্য আরেকজনের সাথে শেয়ার করা হবে, আর নাহলে হবে না, এবং আপনি যেই পরিমাণ চাইবেন সেই পরিমাণে শেয়ার করতে পারবেন।
তো এই যে একটা প্রিভিলেজ এবং রাইটস তৈরি হলো একজন কাস্টমারের, তখন সে এম্পাওয়ার্ড ফিল করে এবং সে সুবিধা মতো যে কোনো প্রতিষ্ঠানের থেকে সুবিধা ব্যাংকিং বা অন্যান্য সেবাটা নিতে পারে। বিকজ যেহেতু তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে যদি ফরেন এক্সচেঞ্জ কিনতে যায় তখন ফরেন এক্সচেঞ্জ ডিলারের সাথে তার এক্সচেঞ্জ করলে ইনফরমেশন ফরেন এক্সচেঞ্জ ডিলার তাকে সুবিধাটা দিতে পারে। এইভাবে করেই প্রতিটা প্রতিষ্ঠানের সাথে তার সম্পর্কের উন্নয়ন হতে পারে। গ্রাহকের ক্ষমতায়নের যে প্রসঙ্গ, সেক্ষেত্রে যে ব্যবস্থাটি আছে সেটাকে যদি বাংলাদেশে যেটি অনুশীলন করা হয়, চর্চা করা হয়, সেটাকে যদি একটি শিরোনামে আমরা দেখার চেষ্টা করি যে গ্রাহকের এনগেজমেন্ট অথবা ক্লায়েন্ট এনগেজমেন্টের প্রসঙ্গ আছে, কিন্তু যেখানে অভিযোগটি আছে যে একজন ক্লায়েন্ট তিনি যে ব্যাংকের সাথে বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত, তিনি সেবা পেতে গিয়ে অথবা কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে তার যে ফিডব্যাক অথবা তিনি যে ভিউ বা রিভিউ দিলেন সেটি কতটা ব্যাংক গ্রহণ করলো, সেটি যাচাই করার উপায় কি হতে পারে? যারা এটা মনিটরিং করে যে গ্রাহকের যে কমপ্লেইন সেটা যদি সেন্ট্রাল ব্যাংকে পৌঁছায় তাহলে তারা কাস্টমার প্রোটেকশন হিসেবে তারা এটা ব্যবস্থা গ্রহণ করে। আমার কথা হচ্ছে যে এটা ব্যাংকগুলোর জেনারেলি এগিয়ে আসা উচিত এই কাস্টমার সেবার দিকে, বিকজ দিনের শেষে কিন্তু এই কাস্টমারের জন্যই বিজনেসটা আছে এবং পারপাস হচ্ছে যে কাস্টমার সেবার সৃষ্টি করা, সেবা সৃষ্টি করা। সেখানে যদি ব্যাংকাররা একটু এগিয়ে আসে তাতে সম্পর্কেরও যেমন উন্নয়ন হয়, ব্যাংকিং ব্যবসারও প্রসার হয়। কারণ আপনার ব্যাংকিং ব্যবসায় কিন্তু সবচেয়ে বড় যে দিকটা সেটা হলো সেবার মান এবং সুনাম। আপনি এই দুটো যদি এনশিওর করতে পারেন ব্যাংক ব্যবস্থা ফ্লারিশ করে, মানে সেই ব্যাংকটা ভালো করবে। কিন্তু এটা ব্যাংক জেনারেলি অ্যাডভান্টেজ নিতে পারে যে তাদের অফিসারদের যে কাস্টমার ফেসিং যারা তাদেরকে ভালো ট্রেনিং, মানে সেইভাবে তার ওরিয়েন্টেশনটাই সেইভাবে হবে, ওইভাবে হতে হবে। কিন্তু সেটা কি হচ্ছে পরিপূর্ণভাবে? হচ্ছে কিছু কিছু জায়গায় আপনি যদি এক্সপিরিয়েন্স করেন কাস্টমার সেবার মান বেড়েছে, ওভারঅল সেবার মান অনেক বেড়েছে, কিন্তু আরও তো আছে 53% লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো আরও লোকজন যারা গ্রামে গঞ্জে পড়ে থাকলো, বস্তিতে পড়ে থাকলো, তাদের কি ব্যাংক অ্যাকাউন্ট হবে না? সুতরাং তাদের সেবার জন্য এগিয়ে যেতে হবে। এই মানসিকতার চেঞ্জ জানতে হবে যে শুধুমাত্র আমরা কিছু গুটিকতেক শহরের কাস্টমার যাদের বিত্ত বৈভব আছে তাদের সেবা দিব, কিন্তু গ্রামের সাধারণ মানুষের সেবা দিব না অথবা সাধারণ মানুষের জন্য অ্যাকাউন্ট করব না, সেটা তো ব্যাংকিং ব্যবস্থার ফিলোসফিতে এমন হতে পারে না। হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডিজিটাল ব্যাংকিং এর যে প্রসঙ্গ যদি আমরা ধরি, সেই বিষয়টিতে আপনার অভিজ্ঞতা আছে, নানাভাবে কথা বলছেন কিভাবে অগ্রগতিকে নিশ্চিত করা যায়। ডিজিটাল ব্যাংকিং বা একদম যদি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জায়গাটি শুরু করা যায়, অনেকেই সেটি করছেন বা বলা যেতে পারে সবাই কম বেশি যার যার অবস্থা অনুযায়ী সেটি করছেন, কিন্তু গ্রাহকের পর্যায়ে আস্থা তৈরি করার যে প্রসঙ্গ, গ্রাহককে সন্তুষ্ট করার যে প্রসঙ্গ, সেই জায়গাতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে গ্রাহকের মধ্যে তার কোনো সন্দেহ বা সংশয় থাকবে না? এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে আলোচনা করছি, ব্যাংকিং ব্যবস্থার বিবর্তন, অগ্রগতি ও চ্যালেঞ্জ। সম্মানিত আলোচক হিসাবে আছেন মোহাম্মদ আরফান আলী। আরফান আলী স্যার, যে প্রশ্নটি রেখে যাও যে আর কি করলে ডিজিটাল ব্যাংকিং এর প্রতি মানুষের বা অর্থাৎ গ্রাহকের আস্থা পরিপূর্ণ হবে? সব ব্যাংকেই ডিজিটাল স্পেসে কাজ করছে, কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্সটা যেই লেভেলে পৌঁছানোর দরকার সেই লেভেলে হয়তো সব জায়গায় পৌঁছাচ্ছে না। সুতরাং ব্যাংকের প্রয়োজন যে ব্যাংক এই কাস্টমার অ্যাপটাকে আরেকটু জায়গায় নিয়ে যাওয়া এবং লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত করে সেই অ্যাপটাকে করা, যাতে করে একজন একটা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করার সাথে সাথে এই সমস্ত জায়গায় তার অ্যাক্সেস তৈরি হয় এবং সে অনায়াসে এখানে পেমেন্ট সেটেল করে আসতে পারে। অ্যাপটা তাকে এই অ্যাডভান্টেজটা দিবে এবং ইজ তৈরি করবে তাকে টু এস্টাবলিশ কমিউনিকেশন অ্যামাং দ্য সার্ভিস প্রোভাইডার্স যেখানেই সে যায়। দ্বিতীয়ত হলো যে এই অ্যাপের সাথে আমাদের ন্যাশনাল লেভেলও কতগুলো ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, বিশেষ করে ইন্টারনেট, অ্যাক্সেস টু ইন্টারনেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্পিড এবং সস্তায় দুটো জিনিস ইন্টারনেটে পেতে হবে। স্মার্টফোনের ব্যবহার পেতে হবে, যে স্মার্টফোন যাতে করে সাধারণ মানুষের হাতে পৌঁছাতে পারে। যত দ্রুত স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছাবে ব্যাংকিং ব্যবস্থা তত দ্রুত ট্রান্সফরমেশন হবে। তারপরে যে কাস্টমার, এটাকে আমরা বলি ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেই
অ্যাপটা, সেটা দেখেন সবগুলো ইংরেজিতে করে রাখা, খুব বাংলায় খুব কম অ্যাপ পাবেন যে তো বাংলা কেন হবে না, বাংলাদেশে তো বাংলাই চলা উচিত। তো সাধারণ যদি পুরোটাই বাংলাতে তার জার্নিটা তৈরি হয় তাহলেও একটা বিরাট অংশ আবার বাংলায় করতে কি কোনো টেকনিক্যাল কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, অনেকেই দুইটা ভার্সনই একসাথে রাখে। যারা লেখাপড়া জানে না তাদেরকে কিন্তু প্রম্পট করে করে শব্দ দিয়ে দিয়ে তাকে এগিয়ে নেওয়া যেতে পারে। তো সেই ধরনের এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে। এছাড়াও যে প্রয়োজন, টাচ পয়েন্ট প্রয়োজন। আমাদের কিন্তু ব্যাংকিং সেবার টাচ পয়েন্টের মধ্যে একটা উল্লেখযোগ্য টাচ পয়েন্ট তৈরি হয়েছে এজেন্ট ব্যাংকিং দিয়ে। সুতরাং প্রতিটা গ্রামে যদি আমরা যেটা তৈরি করার চেষ্টা করছি, প্রতিটা গ্রামে একটা করে টাচ পয়েন্ট থাকবে, একটা কিয়স্ক থাকবে, যেখানে যে কোনো ব্যাংকের লোকজন পস মেশিনের মাধ্যমে টাকাটা তুলতে পারবে। তাহলে এটিএম এর মতো সে কাজটা করতে পারলো। অথবা টাকাটা যদি সে মানে কোনো ইউটিলিটিস পেমেন্ট দিতে চায়, অন্য কিছু পেমেন্ট দিতে চায়, গ্রামের সেটি তার যাতে যেন সহজবোধ্য হয়। এবং আপনি যেটি বলছিলেন ডিজিটাল ব্যাংকিং এর সেই লিডিং এর প্রশ্ন যখন আসবে, লিড করার প্রশ্ন যখন আসবে, তখনই তো সরাসরি প্রশ্ন আসবে যে ম্যান পাওয়ার কতটুকু আছে, কি অবস্থায় আছে আমরা। আমাদের ব্যাংকিংয়ে ম্যান পাওয়ার তো ব্যাংকিংয়ে আছে অনেক, তবে ডিজিটাল ব্যাংকিং লিড করার জন্য যেই ধরনের এক্সপিরিয়েন্স লোক দরকার আমাদের তো এটার অস্তিত্ব ওই রকম নাই। সুতরাং এই কারণেই এটা আরেকটু সময় লাগবে। এটা যদিও এক অর্থে মোস্টলি টেকনিক্যাল, কিন্তু ব্যাংকিং তো যখন ব্যাংকিং কথা আসে তখন ব্যাংক কোম্পানি আইন সম্পর্কে, ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে একজনকে ভালোভাবে জানতে হয়। বাংলাদেশ ব্যাংক কি করতে পারে এক্ষেত্রে? বাংলাদেশ ব্যাংক তো দুইটা ব্যাংককে লাইসেন্স দিয়েছে ফুল ডিজিটাল হিসেবে। যদিও অন্য ব্যাংকের কিন্তু এই ডিজিটাল ব্যাংকিং চালু করতে কোনো আলাদা লাইসেন্সের কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি বাই ডিফল্ট তারা সেটি পারে, দে ক্যান ডু দিস। তারপরও দুটো লাইসেন্স, একটা সুশাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে বাংলাদেশ ব্যাংক কিভাবে সেই নির্দেশনাটা রাখতে পারে? এমনিতেই যখন ডিজিটাল ব্যাংক একটা দুইটা যখন অপারেশনে আসবে তখন বাকি লিগেসি ব্যাংকগুলো তো সেটার থেকে কিছুটা লার্নিং নিবে, যে কিভাবে করে কাস্টমার এক্সপিরিয়েন্সকে বেটার করা যায়, কিভাবে নতুন টাচ পয়েন্ট তৈরি করে সেখান থেকে ব্যাংকিং সেবা কাস্টমার কাছে পৌঁছানো যায়। বাংলাদেশ ব্যাংক যে বাংলা কিউআরটা চালু করেছে, এটা ডিজিটাল স্পেসে একটা বড় রকমের পরিবর্তন আনবে। এই বাংলা কিউআর নেক্সট রেভলিউশন আনবে বাংলাদেশে পেমেন্টে। সুতরাং এই পেমেন্টটা যদি রিজলভ করা যায়, তার সাথে যদি এই কাস্টমারের মানে এক্সপিরিয়েন্সটাকে বেটার করা যায়, ডিজিটাল ব্যাংকিংটা ছড়িয়ে যাবে, সেটা খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পারবে। এবং আরেকটা প্রশ্ন, এটি আজকের আলোচনার শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, সেটি হচ্ছে যে আপনি বিভিন্ন ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের যে সমস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এখন আমরা দুটি শ্রেণীকরণ আমরা দেখছি, একটা সবল ব্যাংক এবং দুর্বল ব্যাংক। কিন্তু আমরা আলোচনার প্রেক্ষাপটে কাউকে সবল দুর্বল বলতে চাই না, যে সকল ব্যাংকের যারা উদ্যোক্তা বা আরও স্পষ্ট করে বলে যারা মালিক পক্ষ, তাদের উদ্দেশ্যে আপনি কি অভিজ্ঞতার প্রেক্ষাপটে কি মতামত ব্যক্ত করবেন, যার আলোকে ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা পূরণ করতে পারে পেশাদারিত্বমূলক দৃষ্টিতে? মানে আরও বেশি ইনভেস্ট করতে হবে এই ডিজিটাল এক্সপিরিয়েন্সের জন্য। যেই ব্যাংক ডিজিটাল এক্সপিরিয়েন্সে বেশি ইনভেস্ট করবে সেই ব্যাংকে এই সামনের দিনে টিকে থাকবে। ব্রাঞ্চের উপর নির্ভর করে, ফিজিক্যাল টাচের উপর নির্ভর করে ব্যাংকিং সেবা ফেস টু ফেস এটা চলবে, হয়তো সামনের দিনে তার বড় হবার ক্ষমতাটাকে হারিয়ে ফেলবে, পরিসর সীমিত হয়ে আসবে। বড় হইতে হলে এবং ব্যাংকের সাথে যে গ্রাহকের এক্সপিরিয়েন্সটাকে একই সাথে নিয়ে যেতে হলে এবং লম্বা সময় ধরে গ্রাহক ধরে রাখতে হলে আপনাকে ডিজিটালি ইনভেস্ট করতে হবে। যদি কমপ্লায়েন্স, কাস্টমার প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল ইনভেস্টমেন্ট, এই তিনটা জিনিস ঠিক থাকে, তাহলে বাংলাদেশে যা ব্যাংকিং ভবিষ্যতের জন্য অনেক দীর্ঘ সময় ধরে সেবা দিয়ে যেতে পারবে এবং প্রফিটেবল হবে এবং সেটি সমাজ এবং আরো বড় পরিসরে রাষ্ট্রের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, বড় আকারে ইম্প্যাক্ট তৈরি করবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আরফান আলী স্যার, আজকে আলোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী সপ্তাহে একই সময় আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।